পাশ্চাত্য দর্শনে দ্রব্যের ধারণা। প্রথম চ্যাপ্টার আমরা কি পড়ব? পাশ্চাত্য দর্শনে দ্রব্যের ধারণা। দ্রব্যের ধারণাতে প্রথমে হচ্ছে দ্রব্য। দেখ, দ্রব্য বলতে আমরা কি বুঝি? দ্রব্য কথাটার ইংলিশ প্রতিশব্দ সাবস্টেন্স। ইংলিশ প্রতিশব্দ কি? সাবস্টেন্স। ইংলিশ প্রতিশব্দ সাবস্টেন্স। সাবস্টেন্স কথাটাকে যদি আমরা ভাঙি, কি বেরোচ্ছে? সাব আর স্ট্যান্স। সাব আর স্ট্যান্স, কথাটা কি হলো? সাবস্টেন্স। সাবস্টেন্সের বাংলা কি? দ্রব্য। আগের দিনও বলেছি। এইবারে সাবস্টেন্সের মানেটা কি হচ্ছে? সাব মানে হচ্ছে নিম্নে, আর স্ট্যান্স মানে হচ্ছে দণ্ডায়মান। সাব মানে কি? নিম্নে, স্ট্যান্স মানে দণ্ডায়মান। ভালো করে বুঝবি। সাব মানে, আচ্ছা কি দিয়ে বোঝাই বলতো? একটা ভালো একটা পেন দে তো, খোলা যায় এরকম একটা পেন। আচ্ছা দেখ, পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এখন, যা কিছু বাহ্যিক জগতে আমরা দেখতে পাচ্ছি সবই দ্রব্য। বাহ্যিক জগতে আমরা যা দেখতে পাচ্ছি সব দ্রব্য। ঠিক আছে? ভৌতবিজ্ঞানে আমরা দ্রব্য সম্পর্কে পড়েছি। এবার এখানে ওয়েস্টার্ন ফিলোসফিতে, অধিবিদ্যায়, আলোচনায় দ্রব্যকে কিভাবে ব্যাখ্যা করেছে দেখ। দ্রব্য বলছে কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান। কি বলছে? কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান। তাহলে কি আছে? এটা একটা কি? পেন। পেনটা আছে তো? পেনটার দেখ, পেন, এইটাও একটা পেন, এটাও একটা পেন, দুটোই পেন। তাহলে এটার দেখ কালার আলাদা, স্ট্রাকচারটা আলাদা, এটারও তাই, আলাদা আলাদা না? দুটোই কিন্তু দ্রব্য, কিন্তু দুটোই দেখ কালার আলাদা, ডিজাইন আলাদা, সব কিছু আলাদা দেখা যাচ্ছে। তো উপরে এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি? সেগুলো হচ্ছে গুণ। সেগুলোকে আমরা কি বলছি? গুণ। আকার, আয়তন, যেগুলো যা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কি বলছি? দ্রব্যের গুণ। বুঝতে পারছিস কি বললাম? এইবারে দেখ, এই দ্রব্যের গুণগুলো কার উপর অবস্থান করে আছে? এই গুণগুলো, প্রত্যেকটা গুণ কার উপর অবস্থান করে আছে? দ্রব্যের ওপর। তার দ্রব্যটা কোথায় আছে? অ্যাকচুয়াল দ্রব্যটা নিচে। কি আছে উপরে? কোনগুলো দেখতে পাচ্ছি আমরা? গুণগুলো। দেখ কালার দেখতে পাচ্ছি। এইবারে যদি দ্রব্যটাকে আমরা আলাদা করি, দেখ গুণগুলোকে আলাদা করছি, দেখ গুণগুলোকে আলাদা করে দিলাম। বুঝতে পেরেছিস কি বললাম? গুণগুলো সব আলাদা আলাদা করে দিলাম, আলাদা আলাদা। আলাদা একে কেউ পেন বলবি? এটাকে কেউ পেন বলবি? তাহলে এইগুলো প্রত্যেকটা কি আলাদা আলাদা? এগুলো হচ্ছে গুণ। তাহলে গুণগুলো আবৃত করা আছে কাকে? গুণগুলো আবৃত করা আছে এই যে দ্রব্য হয়ে গেল। গোলাপ ফুল, গোলাপ ফুল কি? লাল। এবার গোলাপ ফুলের লাল দেখতে পাচ্ছি, অন্য কালারেরও হয়। তো গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুলটা একটা দ্রব্য, পেন একটা দ্রব্য, মানুষ একটা দ্রব্য। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে দ্রব্যটা কি বলছে? কোনো কিছুর নিচে অবস্থান করছে। কি করছে? যা কোনো কিছুর নিচে অবস্থান করছে। তাহলে দ্রব্য কি? সাবস্টেন্স। দ্রব্যের ইংলিশ প্রতিশব্দ কি? সাবস্টেন্স। সাবস্টেন্স। সাব কথার অর্থ কি? নিম্নে। সাব কথার অর্থ নিম্নে, আর স্ট্যান্স কথার অর্থ দণ্ডায়মান। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ কি দাঁড়াচ্ছে? যা কোনো কিছুর নিচে অবস্থান করছে সেটাকে কি বলবো আমরা? দ্রব্য। সেটাকে কি বলবো? দ্রব্য। বুঝতে পারছিস কি বললাম? তাহলে দ্রব্য ক্লিয়ার। এইবার দেখ, দ্রব্য সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিয়েছে। দ্রব্য সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিয়েছে। এবার দ্রব্যের সংজ্ঞা আমরা জানি। দ্রব্যের সংজ্ঞা দেখ, দ্রব্য হলো বস্তুর এমন এক মূল সত্তা। দ্রব্য হলো বস্তুর এমন এক মূল সত্তা যা শত বাহ্য পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে। যা শত বাহ্য পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে। এবারে দেখ, এই যে পেনটাকে বাইরের দিক থেকে যা খুশি চেঞ্জ কর, যেরকম খুশি চেঞ্জ কর, কালার চেঞ্জ করে দে, এটাতে পেন্ট করে দে আলাদা করে, অন্য রকমভাবে কিছু কাগজে মুড়ে দে, বাহ্যিক দিক থেকে যা চেঞ্জ কর,
কিন্তু এটা লেখা পড়বেই। কালি যদি থাকে তাহলে লেখা পড়বেই, এটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে? আচ্ছা, একটা উদাহরণ, মানুষে এখানে আমরা সবাই দেখ আলাদা আলাদা দেখতে, কেউ একই টাইপ দেখতে নয়, সবাই আলাদা আলাদা দেখতে, কিন্তু সবার মধ্যে একটা কমন জিনিস আছে, আমরা মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে। কি আছে? কমন মনুষ্যত্ব আছে। বোঝাতে পারছি কি বললাম? ক্লিয়ার হচ্ছে? যেটা অপরিবর্তনীয়, সব কিছু আমাদের মধ্যে পরিবর্তনীয়, সবাই মুখ আলাদা, চোখ নাক কান সব আলাদা আলাদা, কিন্তু একটা জিনিস সবার মধ্যে কমন, সেটা কি? মনুষ্যত্ব। বুঝতে পারছিস কি বললাম? তার মানে কি বলছে? এমন এক মূল সত্তা যা শত বাহ্য পরিবর্তনের মধ্যেও অপরিবর্তিত থাকে। মানে বাইরের দিক থেকে যা খুশি পরিবর্তন করে নেয়, কিন্তু ভেতরে সেটা কি থাকবে? সেম থাকবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? অপরিবর্তনীয়। তাহলে দ্রব্য কি? অপরিবর্তনীয়। বোঝাতে পারছি? এইবারে অপরিবর্তন যা ক্রিয়া, শক্তি ও প্রচেষ্টার উৎস এবং যা গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। আর একটা কথা ভাব, আমরা নিজেদের প্রকাশ করি কিভাবে? গুণের মাধ্যমে। আমি এখন তোদের সামনে আছি, আমি একজন কি শিক্ষক। আবার তোরা কেউ গান বাজনা করতে পারিস, কেউ দেখছি টিভিতে কোনোদিনও গান করছিস, তাহলে তোকে কী হিসাবে চিনব? সিঙ্গার হিসেবে চিনব। তার মানে কি হয়ে গেল? যে মানুষের পরিচয়টা কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। প্রত্যেকটা বস্তুরই তাই, প্রত্যেকটা দ্রব্যরই তাই। কিসের মাধ্যমে আমরা পরিচিতি প্রকাশ করি? গুণের মাধ্যমে। ক্লিয়ার হচ্ছে? দ্রব্যকে আমরা কিসের মাধ্যমে চিনি? গুণের মাধ্যমে। বুঝতে পারছি কি বললাম? তাহলে তো দ্রব্যের সংজ্ঞা ক্লিয়ার। দ্রব্যের সংজ্ঞা: দ্রব্য হলো বস্তুর এমন এক মূল সত্তা যা শত বাহ্য পরিবর্তনের মধ্যেও, তোদের কিন্তু সংজ্ঞা আসবে না, তাই এত ভাবিস না। একটাই জিনিস এখান থেকে আমরা পেলাম, কি কি বৈশিষ্ট্য পেলাম? দ্রব্য অপরিবর্তনীয়। দ্রব্য কোনটাকে পরিবর্তন করা যায়? গুণগুলোকে। কোনটাকে পরিবর্তন করা যায়? গুণগুলোকে। ক্লিয়ার হচ্ছে? আর দ্রব্য হলো গুণের আধার। এই গুণগুলো কিছু না কিছুর ওপর অবস্থান করছে। গুণ কিছু না কিছুর উপর অবস্থান করছে, সেটাকেই আমরা দ্রব্য বলছি। গুণগুলো যার উপর অবস্থান করছে সেটাই হচ্ছে দ্রব্য। বুঝতে পারছি? গুণ কোনগুলো? বাইরে থেকে আমরা যা দেখতে পাচ্ছি সব গুণ। গুণগুলো কিসের ওপর অবস্থান করছে? দ্রব্যের উপরে। তাহলে দ্রব্যকে আমরা কি বলতে পারি? গুণের আধার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আয় বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে সাংগঠনিক ঐক্য কেন্দ্র। এটা সংগঠনের একটা জায়গায় ঐক্য করে, প্রত্যেকটার একটাই জায়গায় ঐক্যবদ্ধ। ক্রিয়াশীলতার উৎস, এখান থেকেই ক্রিয়া করে। দ্রব্যগুলো কি করে? সবই তো ক্রিয়া করে। প্রত্যেকটা দ্রব্যই কিছু না কিছু কি করছে? ক্রিয়া করছে। তারপরে কি বলছে? গুণের আধার। আগেই বললাম দ্রব্য হচ্ছে কি? গুণের আধার। আমরা দ্রব্যকে দেখতে পাচ্ছি না, কোনগুলোকে দেখতে পাচ্ছি? গুণগুলোকে। বাইরে থেকে কোনগুলোকে? এটাকে কি দেখছিস? ব্ল্যাক কালারের পেন। আবার এটাকে অন্য কালারের একটা পেন দেখা যাচ্ছে। তার মানে কি হচ্ছে? দেখ, উপর থেকে আমরা কি দেখছি? রংটাকেই দেখছি তো। তাহলে দ্রব্যের আমরা কোনগুলোকে দেখছি? গুণগুলোকে। তাহলে দ্রব্য হচ্ছে কি? গুণের আধার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্রব্য গুণের আধার। মনে রাখবি, ঠিক আছে? এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। দ্রব্য হচ্ছে গুণের আধার আর অপরিবর্তনীয় সত্তা। দ্রব্যকে পরিবর্তন করা যায় না। কি পরিবর্তন করতে পারবি? গুণগুলোকে। কি পরিবর্তন করতে পারবো? গুণগুলোকে। ক্লিয়ার? দ্রব্য সম্পর্কে আবার রিপিটেডলি ভাব। দ্রব্যের ইংলিশ তোরা সবাই বলবি, কিন্তু দ্রব্যের ইংলিশ প্রতিশব্দ কি? সাবস্টেন্স। সাবস্টেন্সকে ভাঙলে কি দাঁড়াচ্ছে? সাব আর স্ট্যান্স। সাব কথার মানে কি? নিম্নে। স্ট্যান্স কথার মানে দণ্ডায়মান। এখানেই মুখস্থ করবি, কিন্তু ভাবিস না যে বাড়ি যেয়ে নোটস দেবো তারপর পড়বো, এরকম কোনো অপশান নেই। তাই বারবার বলছি, দ্রব্যের ভালো করে বোঝ। দ্রব্যের ইংলিশ প্রতিশব্দ কি? সাবস্টেন্স। সাবস্টেন্স। সাবস্টেন্সকে ভাঙলে সাব স্ট্যান্স। সাব কথার অর্থ নিম্নে, স্ট্যান্স কথার অর্থ দণ্ডায়মান। তাহলে যা কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান, তাহলে তাকেই আমরা কি বলবো? দ্রব্য। তাকেই আমরা কি বলবো? দ্রব্য। এইবার বোঝার স্বার্থে আমরা কার নিচে কে আছে? গুণের নিচে আছে দ্রব্যগুলো। দ্রব্য কার নিচে আছে? গুণ। উপরে আমরা কি দেখতে পাচ্ছি? গুণগুচ্ছকে দেখতে পাচ্ছি, গুণগুলিকে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? দ্রব্য হচ্ছে গুণের আধার।
দ্রব্যটা অপরিবর্তনীয়। দ্রব্য কি? অপরিবর্তনীয়। বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে? তাহলে বৈশিষ্ট্য পাওয়া গেল। এইবারে হচ্ছে প্রত্যেকটা দার্শনিকদের মত আমরা দেখব। দেখ, তোদের সিলেবাসে মেনলি দেওয়া আছে কি? বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদী। কীরকম? ধর আমি বলছি গোলাপ ফুল লাল, ঠিক আছে? গোলাপ ফুল লাল, এবার লাল কালারটাকে সরিয়ে দে, পাপড়িগুলোকে ছাড়িয়ে দিলি, দিয়ে কুড়িটাকেও ছাড়িয়ে দিলি, আলাদা করে দিলি। বা পেনটাকে আমি, এই পেনটা তো পেন, এটা লেখা যাচ্ছে। এবারে পেনটাকে আমি যদি সব গুণগুলোকে আলাদা করে দিলাম, তাহলে কি আর পেনটাকে দেখা যাবে? পেনটাকে কি আর দেখা যাচ্ছে? তাহলে দুটো সম্প্রদায়, এক হচ্ছে বুদ্ধিবাদী, এক হচ্ছে কি? বুদ্ধিবাদীরা একটা হচ্ছে বুদ্ধিবাদী, আর হচ্ছে আরেকটা দিকে হচ্ছে অভিজ্ঞতাবাদী। এই বুদ্ধিবাদী একদিকে অভিজ্ঞতাবাদী, একদিকে বুদ্ধিবাদী, একদিকে অভিজ্ঞতাবাদী। বুদ্ধিবাদী দার্শনিক কে? বুদ্ধিবাদীরা বলছে দ্রব্যকে দেখা যায়, মানে দ্রব্য হচ্ছে সত্তাবান। দ্রব্য কি? সত্তাবান। দ্রব্যকে কি? দেখা যায়। কেউ কনসেন্ট্রেট ব্রেক করবি না, বারবার বলছি। এই দিকেই দ্রব্য যদি বুঝতে হয়, ভালো করে আমার কথাগুলোই ভালো করে শোন, এখানেই মুখস্থ হয়ে যাবে। বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদীরা কি বলছে দেখ। দ্রব্যকে কি বলছি? দ্রব্যকে আমরা, দেখ এটা যদি গুণগুলোকে আলাদা করে দিলাম, দ্রব্যকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে বুদ্ধিবাদীরা বলছে দ্রব্য হচ্ছে সত্তাবান, মানে দেখা যায়। আর অভিজ্ঞতাবাদীরা বলছে দ্রব্য অসত্তাবান, দ্রব্যকে দেখা যায় না। কাকে দেখতে পাই? গুণগুলোকে। বুঝতে পারছিস কি বললাম? অভিজ্ঞতাবাদীরা কি বলছে? দ্রব্যকে আমরা দেখতে পাই না। কাকে দেখতে পাচ্ছি? গুণগুলোকে। আর বুদ্ধিবাদীরা কি বলছে? দ্রব্য হচ্ছে সত্তাবান। দ্রব্য কি? সত্তাবান। ক্লিয়ার? বুঝতে পারছি? এইবার বুদ্ধিবাদী দার্শনিক তোদের সিলেবাসে কে আছে? ডেকার্ত, স্পিনোজা আর লাইবনিজ। ডেকার্ত, স্পিনোজা আর হচ্ছে লাইবনিজ। তিনজন হচ্ছে কি? তিনজন হচ্ছে বুদ্ধিবাদী। আর অভিজ্ঞতাবাদী তিনজনকে? অভিজ্ঞতা লক, বার্কলে আর হচ্ছে হিউম। দেখ, বুদ্ধিবাদীরা কি বলেছে? দ্রব্য হচ্ছে সত্তাবান। বুদ্ধিবাদীরা কি বলেছে? দ্রব্য সত্তাবান। অভিজ্ঞতাবাদীরা কি বলেছে? দ্রব্য অসত্তাবান। দ্রব্যকে দেখা যায় না। কাকে দেখি? গুণগুলোকে দেখি। এইবারে অভিজ্ঞতাবাদীর মধ্যে একজন তো বলছে না, অভিজ্ঞতাবাদীর সাথে এই মতে আমি মিল রাখতে পারছি না। ওদের মধ্যে লক বলেছে দ্রব্য সত্তাবান। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? লক ওদের মধ্যে বিশ্বাসঘাতকতা করেছে। লক বলছে না, দ্রব্য হচ্ছে সত্তাবান। তাহলে বুদ্ধিবাদীদের মধ্যে, অভিজ্ঞতাবাদীদের মধ্যে এক্সেপশনালকে জন লক। বুঝতে পারলাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদী তোদের সিলেবাসে আছে। প্রথম সিলেবাসে কী দেওয়া আছে? দ্রব্য সম্পর্কে কাদের বক্তব্য বলবো? বুদ্ধিবাদী কি? ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। অভিজ্ঞতাবাদী লক, বার্কলে, হিউম। মনে থাকবে? ক্লিয়ার? এবারে তাহলে আমরা আসি, এবারে দার্শনিক যখনই আসবে, প্রথম দার্শনিক বলতে গেলে আমরা সক্রেটিসকে বলি। ওয়েস্টার্ন ফিলোসফির জনক সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো। সক্রেটিস তো কোনো বই লিখে যায়নি, তাই সক্রেটিসের কোনো লেখা আমরা পড়তে পারবো না। সক্রেটিসের শিষ্যকে প্লেটো বুকস লিখেছে, ঠিক আছে? রিপাবলিক থেকে স্টেটসম্যান, ঠিক আছে, অনেক কটা বই লিখেছে। তো প্লেটো দ্রব্য সম্পর্কে কি বলেছে? প্লেটো শিষ্য আবার কে? অ্যারিস্টটল। প্লেটো শিষ্যকে? এই দুজনের বক্তব্য আমরা জানবো খালি, বাদ বাকি আমরা সিলেবাসে ঢুকবো। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্লেটো আর অ্যারিস্টটল হচ্ছে দার্শনিক, যেটা হচ্ছে দ্রব্য সম্পর্কে বক্তব্য আমাদের জানতে হবে। কিন্তু তোদের সিলেবাসে মেন তিনটে ছটা আছে: ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, আর লক, বার্কলে, হিউম।
এইগুলো উল্লেখ করে দিয়েছে। বুঝতে পেরেছিস কি বললাম? কিন্তু দ্রব্য সম্পর্কে এদের একটা মত আমরা জানবো, প্লেটো আর অ্যারিস্টটলের। ক্লিয়ার? তাহলে প্লেটো আর অ্যারিস্টটলের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেগুলো বুঝে নে। প্লেটো কি বলছে? দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। দেখ, এই কথাগুলো না সহজে বুঝতে পারবি না যদি কনসেন্ট্রেট না করিস। কনসেন্ট্রেট করলে বুঝতে পেরে যাবি আস্তে আস্তে। দেখ, দ্রব্য ও সামান্য, এই সামান্য কথাটা তোদেরকে আগে পড়িয়েছি। সামান্য বলতে যখন লজিক শেখাচ্ছিলাম, সামান্য সদর্থক, সামান্য নর্থক, সার্বিক ও সামান্য কথাটা এক। সার্বিক সদর্থক, সার্বিক নর্থক, আংশিক সদর্থক, আংশিক নর্থক, এ ই আই ও করেছিলাম না? তো এ বচনকে কি বলি আমরা? সার্বিক সদর্থক, মানে সার্বিক বা সামান্য। সামান্য মানে কি? এক্সাম্পল কি দিয়েছি? সকল মানুষ হয় মরণশীল। এক্সাম্পল কি দিয়েছি? সকল মানুষ হয় মরণশীল। তাহলে সকল মানুষের কথা বলছে না? তাহলে সামান্য বলতে সবটার কথা বলছে। সার্বিক, বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে কি বলছে? দ্রব্য সামান্য এক ও অভিন্ন। প্লেটো কি বলছে? দ্রব্য আর সামান্য এক এবং অভিন্ন, এটাকে আলাদা করা যাবে না। দ্রব্য পুরো সামান্য বলছে। ক্লিয়ার? সামান্যর অপোজিটে একটা কি আছে? বিশেষ। সামান্যর অপোজিটে কি আছে? বিশেষ। এবারে এক্সাম্পল দিচ্ছি। দেখ, আমরা মানুষ, মানুষ দেখ, আমি মানুষ, এ মানুষ, ও মানুষ, ও মানুষ, সবাই আলাদা আলাদা মানুষ। তাহলে আমি মানুষ মানে বিশেষ, বিশেষ মানে কোনো কোনো। আমি মানুষ, ও মানুষ, দুটোই আলাদা আলাদা। তার মানে এটা কি? কোনো কোনো, কিছু কিছু। মানুষকে আমরা কি বলছি? বিশেষ। আর মানুষের মধ্যে যদি আমরা মনুষ্যত্বকে ধরি, তাহলে কি এটা বিশেষ না সামান্য? সামান্য। সবার মধ্যে এখানে মনুষ্যত্ব আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এইখানে প্লেটো কাকে? প্লেটো বিশেষকে প্রাধান্য দিচ্ছে না, প্লেটো কাকে প্রাধান্য দিচ্ছে? সামান্যকে। সামান্য এক ও অভিন্ন। দ্রব্য সামান্য এক ও অভিন্ন। ক্লিয়ার? তাহলে প্লেটো কাকে গুরুত্ব দিয়েছে বুঝতে পেরেছিস? এইবারে দ্রব্য হলো বস্তুর সারসত্তা। দ্রব্যর মধ্যেই বস্তুর সব গুণ লুকিয়ে আছে। ক্লিয়ার? স্বনির্ভর ও শাশ্বত। দ্রব্য কি? স্বনির্ভর ও শাশ্বত, নিজের ওপর নিজেই নির্ভরশীল। দ্রব্য নিজের ওপর নিজেই নির্ভরশীল। আর কি বলছে? দুটি জগতের কথা উল্লেখ করেছে। কি কি জগৎ? এক হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষের জগৎ। ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষের জগৎ, আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি। দেখ, সব কিছু বিশেষ। দেখ, যা দেখতে পাচ্ছি আমরা সব আলাদা আলাদা। এই যদি এখানে দুটো পেন দেখতে পারিস, দেখ দুটো পেনই আলাদা আলাদা। তাহলে আমরা যেটা দেখছি কিসের জগৎ? ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা হচ্ছে বিশেষের জগৎ। আর বলছে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ সামান্য জগৎ বা ধারণার জগৎ। প্লেটো কাকে বেশি গুরুত্ব দিয়েছে? ধারণার জগৎকে। ধারণা মানে আমাদের মন থেকে যেটা গঠন হয়, ধারণার জগৎ। তাহলে এইটা হচ্ছে বুদ্ধির দ্বারা হয়। প্লেটো এই ধারণার জগৎকে বেশি গুরুত্ব দিয়েছে। তাহলে প্লেটোর মধ্যে সব থেকে ভেরি ভেরি যেটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট আসে, আসার মধ্যে প্লেটো সিলেবাসে তো ওরকম ডিরেক্ট নেই, তাহলে আসার মধ্যে কোন জিনিসটা আসে? দ্রব্য সামান্য এক ও অভিন্ন। এই কথাটা খালি মাথায় রাখবি। প্লেটো কি বলছে? দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। এটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আর দ্বি জাগতিক তত্ত্ব কে দিয়েছে? প্লেটো। দ্বি জাগতিক তত্ত্ব কি? দুটো জগৎ, দুটো জগৎ। একটা কি জগৎ? ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষের জগৎ। আর একটা কি? বুদ্ধিলব্ধ ধারণার জগৎ। আবার বল, একটা ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষের জগৎ আর একটা বুদ্ধিলব্ধ ধারণার জগৎ। ক্লিয়ার হয়ে গেল? তাহলে প্লেটো আমাদের হয়ে গেল। প্লেটোর পরে আয় অ্যারিস্টটল। আচ্ছা, প্লেটো আমরা কি পড়লাম? বিশেষ করে দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। ক্লিয়ার? আর কি? দুটো জগতের কথা বলেছে। দ্বি জাগতিক তত্ত্ব কে দিয়েছে? প্লেটো। কি কি জগৎ? একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষের জগৎ, আর একটা কি? বুদ্ধিলব্ধ ধারণার জগৎ। ক্লিয়ার? আবার প্রথম থেকে একবার বল। দ্রব্য, দ্রব্য কথাটার ইংরেজি প্রতিশব্দ কি? সাবস্টেন্স। সাব কথার অর্থ কি? স্ট্যান্স কথার অর্থ? সাবস্টেন্সের ব্যুৎপত্তিগত অর্থ? যা কোনো কিছুর নিচে অবস্থান করে, দণ্ডায়মান। ঠিক আছে? তাহলে এবার কোনো কিছুর নিচে দণ্ডায়মান মানে কার নিচে দণ্ডায়মান? গুণগুলোর নিচে। গুণগুলোর নিচে দণ্ডায়মান হচ্ছে দ্রব্য। বুঝতে পেরেছিস কি বললাম? ব্যাস, এবার দ্রব্যের বৈশিষ্ট্য বলতে গেলে কি বলবো আমরা? দ্রব্য হচ্ছে গুণের আধার। এটা মনে রাখবি বিশেষ করে। কি মনে রাখবো? দ্রব্য হচ্ছে গুণের আধার, আর দ্রব্য অপরিবর্তনীয়। দ্রব্য অপরিবর্তনীয়, মনে থাকবে?
ক্লিয়ার? এইবার দ্রব্য সম্পর্কে কার মতামত পড়বো আমরা? প্লেটো। প্লেটো কি বলছে? দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। প্লেটোর উক্তি বল, দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। ক্লিয়ার? আর প্লেটো কটা জগতের কথা বলেছে? দুটো। কি কি জগৎ? ইন্দ্রিয়গ্রাহ্য। ইন্দ্রিয়গ্রাহ্য কি জগৎ? বিশেষের জগৎ। আর বুদ্ধিলব্ধ ধারণার জগৎ। ক্লিয়ার? দুটো জগৎ। দ্বিজাগতিক তত্ত্ব কে দিয়েছে? প্লেটো। এরপরে চলে অ্যারিস্টটল। অ্যারিস্টটল আবার প্লেটোর ধারণার জগৎকে খণ্ডন করেছে। ধারণার জগতের ধারণাকে কি করেছে? খণ্ডন করেছে। অ্যারিস্টটলের লেখা দুটো বই, ক্যাটাগরাইজ আর মেটাফিজিক্স। কি কি? ক্যাটাগরাইজ আর মেটাফিজিক্স। এই দুটো গ্রন্থে দ্রব্য সম্পর্কে ধারণা দিয়েছে। কি কি? ক্যাটাগরাইজ আর মেটাফিজিক্স। এরপরে প্লেটোর সংশোধিত রূপ। দেখ, প্লেটো যা বলেছে তার সংশোধন করেছে। কীরকমভাবে? প্লেটোর কথা কি? দ্রব্য সামান্য এক ও অভিন্ন। তাহলে কাকে গুরুত্ব দিয়েছে প্লেটো? সামান্যকে। কাকে গুরুত্ব দিয়েছে? বিশেষকে প্রাধান্য দেয়নি তো। অ্যারিস্টটল বলছে দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। ভালো করে মনে রাখবি, এই পার্থক্য করে করে মনে রাখবো আমরা। প্লেটো কি বলেছে? দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। দেখ, কাকে গুরুত্ব দিয়েছে? সামান্যকে। কিন্তু অ্যারিস্টটল মতকে খণ্ডন করেছে। অ্যারিস্টটল কি বলছে? দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। মানে সামান্যও আছে, বিশেষও আছে, একে অপরকে ছাড়া চলতে পারে না। কীরকম এক্সাম্পল? দ্রব্য হচ্ছে সামান্য। সামান্য কি? সামান্য ব্যাপারটা বুঝে নে। সামান্য হচ্ছে, আমি কি বললাম, মানুষ, আমরা সবাই আলাদা আলাদা বিশেষ। আর সামান্য হচ্ছে মনুষ্যত্ব। সামান্যটা কি? মনুষ্যত্ব, সবার মধ্যে আছে মনুষ্যত্ব। তাহলে এবার বোঝ যে মানুষ মনুষ্যত্ব ছাড়া চলতে পারবে? চলতে পারবে না। তাহলে বিশেষ সামান্য ছাড়া চলতে পারবে না। আবার মনুষ্যত্বটা আমাদের শরীরটা না পেলে চলতে পারবে? আমাদের শরীরটা যদি একটা গরুর শরীর হয়ে যায়, গরুর শরীরে মনুষ্যত্ব ঢুকিয়ে দেয়, তাহলে চলতে পারবে? তাহলে তো আর দুধ পেলি না। বা গরুর কাছ থেকে যা যা জিনিসগুলো আমরা পাই, হয়ে গেল। বুঝতে পেরেছিস কি বললাম? গরুর মধ্যে যদি ওই রকম মনুষ্যত্ব ঢুকিয়ে দিস, বা আমাদের এই চিকেনের মধ্যে যদি মনুষ্যত্ব ঢুকিয়ে দিস, তাহলে আমরা চিকেন খেতে পারবো? খাওয়া যাবে কি? তার মানে কি আছে? মনুষ্যত্বটা শুধু কাজের মধ্যে থাকতে পারবে, মানুষের মধ্যেই থাকতে পারবে। মানে সামান্য আর বিশেষ এক। সামান্য আর বিশেষ, সামান্য বিশেষ কি বলছে? সামান্য বিশেষ সমন্বয়। দ্রব্য হচ্ছে কি? সামান্য ও বিশেষের সমন্বয়। দ্রব্য সামান্য ও বিশেষের সমন্বয়। এই উক্তিটা ভালো করে মনে রাখবি। দ্রব্য হলো কি? সামান্য ও বিশেষের সমন্বয়। দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয়। ভালো করে মনে রাখবি। তাহলে কিভাবে আলাদা করলাম প্লেটোর সাথে অ্যারিস্টটলকে? প্লেটো কি বলছে? দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। মানে দ্রব্য আর সামান্য এক ও অভিন্ন। আর অ্যারিস্টটল কি বলছে? না, সামান্যকে গুরুত্ব দেয়নি। ও বলছে সামান্য ও বিশেষের সমন্বয়। দ্রব্য হচ্ছে কি? সামান্য ও বিশেষের সমন্বয়। বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? অ্যারিস্টটল বোঝাতে পারলাম? এইবারে অ্যারিস্টটল প্লেটো সংশোধিত রূপ বলে দিয়েছি। যা স্বনির্ভর তাকেই এর দ্রব্য বলেছে, নিজের ওপর নির্ভরশীল। এটা হলো। এরপরে অ্যারিস্টটল তিনটে দ্রব্যের কথা বলেছে। প্লেটো কটা দ্রব্যের কথা বলেছিল? কি কি দ্রব্য? ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষের জগৎ আর বুদ্ধিলব্ধ ধারণার জগৎ। অ্যারিস্টটল কটা দ্রব্যের কথা বলেছে? তিনটে দ্রব্যের কথা বলেছে। কি কি? ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য। ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য। কি কি? ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য। মানে এটা কি? ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য। অনিত্য দ্রব্য, ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। যা কিছু আমরা দেখতে পাচ্ছি বস্তুগুলো, যেগুলোর কি আছে? যেগুলোর উৎস আছে, উৎপত্তি আছে, আবার বিনাশ আছে। যেগুলোর উৎপত্তি আছে, বিনাশ আছে। মানুষ দেখতে পাচ্ছিস, জন্মেছি, বিনাশও আছে, শ্মশানেও যেতে হবে। বিনাশ শ্মশানে দিয়ে ব্যাস জলাঞ্জলি দিয়ে দিবি। বুঝতে পারলি কী বললাম? তাহলে মানুষের উৎপত্তি আছে, বিনাশও আছে, এরও উৎপত্তি আছে, বিনাশও আছে। প্রত্যেকটা জিনিস আমরা জগতে যা কিছু দেখতে পাচ্ছি তার উৎপত্তি আছে, বিনাশও আছে। তাই বলছি ইন্দ্রিয়গ্রাহ্য, মানে দেখতেও পাচ্ছি, আর সেটা কি? অনিত্য। সেটা কি? অনিত্য, বিনাশও আছে। ক্লিয়ার? আবার বলছে ইন্দ্রিয়গ্রাহ্য নিত্যদ্রব্য। তাহলে নিত্যদ্রব্য কোনগুলো?
ইন্দ্রিয়গ্রাহ্য নিত্য দ্রব্য। বলছে ইন্দ্রিয়গ্রাহ্য যেটা দেখতে পাচ্ছি, যার উৎপত্তি আমরা দেখিনি, বিনাশও দেখিনি, বিনাশও নেই, উৎস আমরা দেখতে পাইনি, আর বিনাশও নেই, নিত্য, সেটাকে কেউ বিনাশ করতে পারবে না। কি জিনিস বলতো? হ্যাঁ, একদম সূর্য চাঁদ, তোরাই আনসার দিয়ে দিলি। সূর্য চন্দ্র, এদেরকে এদের বিনাশ আছে? উৎস আমরা কেউ দেখেছি? বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে উৎপত্তি ও বিনাশ নেই সূর্য চন্দ্র এরা। তাহলে একটা কি ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য, যেমন মানুষ, গরু, কুকুর, বিড়াল, ছাগল যা কিছু আছে, পেন, খাতা, বই সব। আর ইন্দ্রিয়গ্রাহ্য নিত্য দ্রব্য, নিত্য দ্রব্য মানে চন্দ্র সূর্যগুলো। আর একটা অতীন্দ্রিয় নিত্য দ্রব্য, অতীন্দ্রিয় মানে যেটাকে আমরা দেখতে পাই না, ইন্দ্রিয়গ্রাহ্য হয় না, ইন্দ্রিয়ের মাধ্যমে যাকে আমরা দেখতে পাই না, অতীন্দ্রিয় নিত্য দ্রব্য, কিন্তু যেটার উৎস বা বিনাশ নেই। সেটা কে? সেটাই ভগবান, মানে ঈশ্বর। বুঝতে পেরেছিস? সেটা কে? ঈশ্বর। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে অ্যারিস্টটলের মতো দ্রব্য কয় প্রকার? 3 প্রকার। কি কি? ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য, 2 ইন্দ্রিয়গ্রাহ্য নিত্য দ্রব্য, 3 অতীন্দ্রিয় নিত্য দ্রব্য, যেটা হচ্ছে ঈশ্বর। ক্লিয়ার? তাহলে এইবারে অ্যারিস্টটল জেনে নিলাম। তাহলে এবার 3টে আবার দ্রব্য। ফার্স্ট চ্যাপ্টার আমরা কি পড়ছি? দ্রব্য। দ্রব্য, দ্রব্যের ইংরেজি প্রতিশব্দ সবাই যেন জোরে আওয়াজ হবে। দ্রব্য শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? সাবস্টেন্সকে ভাঙলে কি আসছে? সাবস্ট্যান্স। সাব কথার অর্থ, স্ট্যান্স কথার অর্থ, তাহলে ব্যুৎপত্তিগত অর্থ যা কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান, দণ্ডায়মান, তাকেই আমরা কি বলবো? দ্রব্য। এবার অ্যাকচুয়ালি বোঝার জন্য, দ্রব্য কার নিচে দণ্ডায়মান? গুণের নিচে। দ্রব্য হলো, দ্রব্যের বৈশিষ্ট্য বলতে গেলে আমরা কি বলবো? দ্রব্য হলো গুণের আধার, দ্রব্য হচ্ছে গুণের আধার। আর দ্রব্যকে কি বলছি আমরা? দ্রব্য হচ্ছে অপরিবর্তনীয়, দ্রব্য হচ্ছে অপরিবর্তনীয়, আর দ্রব্য হচ্ছে স্বনির্ভর, দ্রব্য হচ্ছে স্বনির্ভর। ক্লিয়ার? তাহলে হয়ে গেল বৈশিষ্ট্য। এইবার আস প্লেটো। প্লেটোর সব থেকে ফেমাস উক্তি কি মনে রাখতে বলেছি? প্লেটো হচ্ছে দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন, দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। ঠিক আছে? আর অ্যারিস্টটলে, আচ্ছা, আর প্লেটো কটা দ্রব্যের কথা বলেছে? 2। 2 দ্রব্য কি কি? ইন্দ্রিয়গ্রাহ্য, ইন্দ্রিয়গ্রাহ্য কিসের জগৎ? বিশেষের জগৎ। আর বুদ্ধিলব্ধ ধারণার জগৎ, 2। তাহলে প্লেটোর তত্ত্বকে আমরা কি বলছি? দ্বিজাগতিক তত্ত্ব। প্লেটোর তত্ত্বকে দ্রব্য তত্ত্ব কি? দ্বিজাগতিক তত্ত্ব। এবার অ্যারিস্টটল। অ্যারিস্টটল আবার প্লেটোর ধারণাকে কি করেছে? কেটেছে, সংশোধন করেছে। প্লেটো বলেছে কি সামান্যই হচ্ছে মেন, কিন্তু প্লেটো কি, অ্যারিস্টটল কি বলছে? দ্রব্য সামান্য বিশেষের সমন্বয়। কি? সামান্য আছে, বিশেষও আছে, দুটোর সমন্বয়। মানে মানুষকেও লাগবে, মনুষ্যত্ব, দুটো একে অপরের সাথে কি? একে অপরের সাথে রিলেটেড। বুঝতে পেরেছো কি বললাম? আর অ্যারিস্টটল দ্রব্যকে কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। কি কি 3টে ভাগ? ইন্দ্রিয়গ্রাহ্য নিত্য দ্রব্য, অনিত্য দ্রব্য, ইন্দ্রিয়গ্রাহ্য নিত্য দ্রব্য, আর অতীন্দ্রিয় নিত্য দ্রব্য। অতীন্দ্রিয় নিত্য দ্রব্যটা কি? ঈশ্বর। অতীন্দ্রিয় নিত্য দ্রব্য ওটা কি? ঈশ্বর। মনে থাকবে কি বললাম? তাহলে হয়ে গেল এইটুকু। এই যা কোশ্চেন আসবে আমি বলে দিলাম, এর মধ্যে থেকেই আসবে। বুঝতে পেরেছিস কি বললাম? এইভাবেই মুখস্থ করতে হবে। যার যার হচ্ছে না, যে প্রথম থেকে আবার ভুলে গেছিস, আবার যখন প্রথম থেকে বলবো মনে করার চেষ্টা কর, এখানেই মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে কি বললাম? এইবারে চলে আয় অ্যারিস্টটল দ্রব্য সম্পর্কে। এবার আমরা কাদের মতবাদ পড়ব? বুদ্ধিবাদীদের মতবাদ। দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ। বুদ্ধিবাদী কে কে? দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী আমাদের সিলেবাসে কি আছে? দ্রব্য সম্পর্কে 2 জনের মতবাদ, একটা হচ্ছে বুদ্ধিবাদী, একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী। কেউ ভুলবি না, টানা মনে রাখবি। বুদ্ধিবাদী কে কে? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। বুদ্ধিবাদী ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। অভিজ্ঞতাবাদীকে লক, বার্কলে, হিউম। অভিজ্ঞতাবাদী লক, বার্কলে, হিউম। এবার ডেকার্ট, বুদ্ধিবাদীরা কি বলেছে? বুদ্ধির সাহায্যে দ্রব্যকে জানা যায়। অভিজ্ঞতাবাদীরা কি বলেছে? অভিজ্ঞতার সাহায্যে জানা যায়। এবার বুদ্ধিবাদীরা বলছে দ্রব্যকে দেখা যায়, দ্রব্য হচ্ছে সত্তাবান, দ্রব্য হচ্ছে সত্তাবান। অভিজ্ঞতাবাদীরা কি বলেছে? দ্রব্য হচ্ছে
অসত্তাবান। দ্রব্য হচ্ছে অসত্তাবান। অভিজ্ঞতাবাদীদের মধ্যে এক্সেপশনাল কে? লক। লক বলেছে দ্রব্য সত্তাবান। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছিস? তাহলে আমাদের সিলেবাসে কে কে আছে? বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদী। আবার আমি রিপিটেডলি প্রথম থেকে বলবো, কিন্তু খেয়াল রাখিস। তাই এবারে চলে আয়, তাহলে প্রথমে কাকে পড়বো আমরা? প্রথমে পড়বো হচ্ছে ডেকার্ত। প্রথমে আমরা কি কাকে পড়বো? ডেকার্ত। এই ব্যক্তিটা হচ্ছে ডেকার্ত। বিচ্ছিরি দেখতে বলছিস? এইরকম ছবি বলে তাই ওরকম বিচ্ছিরি দেখতে বললে হবে? আচ্ছা শোনো, ডেকার্তের মতে দ্রব্য, দ্রব্য হচ্ছে কি? এমন সত্তাবান পদার্থ, এমন সত্তাবান পদার্থ যার অস্তিত্ব অন্য কোনো কিছুর ওপর নির্ভর করে না, অর্থাৎ যা নিজে নিজেই নিরপেক্ষ স্বনির্ভর, তাই দ্রব্য। তার মানে ডেকার্তের উক্তি যদি ফেমাস উক্তি আসে, সে হচ্ছে ডেকার্তের উক্তি। দেখ ডেকার্ত কি বলেছে? ডেকার্ত বলছে দ্রব্য হলো, দ্রব্য হলো স্বনির্ভর, স্বনির্ভর। দ্রব্য হলো স্বনির্ভর, যা নিজেই নিজের ওপর নির্ভর করে আছে, অন্য কারুর ওপর নির্ভরশীল নয়, সেটাই হচ্ছে দ্রব্য। দ্রব্য হলো কি? স্বনির্ভর। দ্রব্য কি? আবার বল, দ্রব্য কি? ডেকার্ত কি বলেছে? দ্রব্য হলো স্বনির্ভর। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছিস? নিজেই নিজের ওপর নির্ভর করে। ডেকার্তের সাথে স্পিনোজার আমি একবারে বলে বলে যাচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবি। ডেকার্ত বলেছে দ্রব্য হলো স্বনির্ভর। ক্লিয়ার? পরে বলছি, স্পিনোজা পরেই আসছি, নাহলে তোর বুঝতে পারবি না। ডেকার্ত কি বলেছে? দ্রব্য হলো স্বনির্ভর, যা নিজেই নিজের ওপর ক্রিয়া করে। ডেকার্তের দ্রব্যকে দুটো ভাগে ভাগ করেছে। ডেকার্ত দ্রব্যকে ক প্রকার বলেছে? দু প্রকার। দ্রব্যকে কি বলেছে? দু প্রকার। একটা হচ্ছে নিরপেক্ষ আর একটা হচ্ছে সাপেক্ষ। একটা নিরপেক্ষ, একটা সাপেক্ষ। নিরপেক্ষ মানে যা কে কারুর ওপর নির্ভরশীল নয়, নিজেই নিজের ওপর নির্ভর করে আছে, ঠিক আছে, নিজেই নিজে অস্তিত্বশীল, সেটা হচ্ছে কে? ঈশ্বর। নিরপেক্ষ মানে কি? কেউ তৈরি করে নিয়ে তাকে, কারুর ওপর নির্ভর না। ঈশ্বর কারুর উপর নির্ভর? ঈশ্বরেরই তো মহাজগৎ সৃষ্টি করেছে। ক্লিয়ার? তাহলে ঈশ্বরকে কি বলেছে? নিরপেক্ষ দ্রব্য। আর একটা বলেছে সাপেক্ষ দ্রব্য। আর একটা কি? সাপেক্ষ দ্রব্য কার উপর নির্ভরশীল? নিরপেক্ষের ওপর। ক্লিয়ার? সাপেক্ষ দ্রব্য তাই দুটো, একটা বলছে আত্মা বা মন, আর একটা হচ্ছে জড়, দেহ বা জড়। ভালো করে বলছে, একটা হচ্ছে আত্মা বা মন, আর একটা হচ্ছে দেহ বা জড়। আত্মা বা মন বা জড়, ক্লিয়ার করে বুঝে নে, তাহলে আর ভুল হবে না। ডেকার্ত দ্রব্য ক প্রকার বলেছে? দু প্রকার। কি কি? নিরপেক্ষ, সাপেক্ষ। নিরপেক্ষ মানে কে? ঈশ্বর। আর সাপেক্ষ দ্রব্য দুটো, একটা হচ্ছে মন বা আত্মা, আর একটা কি? আর একটা হচ্ছে জড়। জড় মানে কি বলতো? জড় পদার্থ যা কিছু আছে, যা কিছু আছে বাদ বাকি, যাদের মন বা আত্মা নেই, মানে প্রাণী বাদ দিয়ে যা কিছু আছে সবই তো জড় পদার্থ। বুঝতে পারছিস? তাহলে দুটো সাপেক্ষ দ্রব্য, আর দুটোকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর। তাহলে সাপেক্ষ দ্রব্য দুটো বুঝতে পারলি। এইবার আত্মা বা মন, আত্মা বা মনের সারধর্ম, আত্মা বা মনের সারধর্ম কি? আত্মা বা মনের সারধর্ম হলো চিন্তন। আমাদের মন কি করে? চিন্তা করতে পারে। মন কি করতে পারে? চিন্তা করতে পারে। তাহলে আত্মা বা মনের সারধর্ম কি? চিন্তা, চিন্তন, তাই না? আর জড় পদার্থের, জড়র সারধর্ম কি? বিস্তৃতি। জড়র সারধর্ম কি? বিস্তৃতি। এইটা জড় পদার্থ, দেখ এতটা জায়গা জুড়ে আছে, বিস্তৃতি। ক্লিয়ার হচ্ছে? এটা জড় পদার্থ, দেখ কতটা জায়গা জুড়ে আছে, বিস্তৃতি। কিন্তু আত্মা বা মন জায়গা জুড়ে আছে? জায়গা জুড়ে নেই। তাহলে জড় পদার্থ সবসময় সারধর্ম কি? বিস্তৃতি। জড় সারধর্ম কি? বিস্তৃতি। আর আত্মা বা মনের সারধর্ম কি? চেতনা বা চিন্তন। চেতনা বা চিন্তন, মনে থাকবে। এবার বল, ডেকার্ত দ্রব্যকে কয় ভাগ করেছে? দু ভাগে ভাগ করেছে। কি কি? নিরপেক্ষ, সাপেক্ষ। নিরপেক্ষ দ্রব্য কি? ঈশ্বর। সাপেক্ষ দ্রব্য কি? দু প্রকার। কে কে? আত্মা বা মন আর জড়। আত্মা বা মনের সারধর্ম কি? চেতনা বা চিন্তন। আর দেহ বা জড়, জড় সারধর্ম কি? বিস্তৃতি। বিস্তৃতি, জড় সারধর্ম কি? বিস্তৃতি। ঠিক আছে? বিস্তৃতিটা হচ্ছে ওই যে বললাম জায়গা জুড়ে আছে। এই যে দ্রব্য, যে কোনো দ্রব্যই দেখ জায়গা জুড়ে আছে। এই যে বোর্ডটা আছে, দেখ একটা জায়গা জুড়ে। জড় মানেই
একটা জায়গা, বিস্তৃতি জায়গা জুড়ে অবস্থান করছে। কিন্তু আত্মা বা মন বিস্তৃতি নয়। কিন্তু আত্মা বা মন কোথায় আছে আমরা তো তাই যাই না। বুঝতে পারছিস কি বললাম? আত্মা বা মন কি করতে পারে? চিন্তা করতে পারে, চেতনা। ওদের সারধর্ম কি? চেতনা। ক্লিয়ার? বুঝতে পারলি? আচ্ছা, এরপরে দাঁড়িয়ে ডেকার্তের মতে এই দেখ এটা আছে, আত্মা হলো বিস্তৃতিহীন চেতনা। আত্মা হলো বিস্তৃতিহীন চেতনা, কোনো বিস্তৃতি নেই, চেতনা আছে। আর কিন্তু দেহ হলো কি? চেতনাহীন, বিস্তৃতি। আর ডেকার্তকে কি বলা হয় এই জন্য? দ্বৈতবাদী। কি জন্য দ্বৈতবাদী বলা হচ্ছে? ডেকার্ত দ্রব্যকে ক প্রকার বলেছে? দু প্রকার। কি কি? নিরপেক্ষ, সাপেক্ষ। সেই জন্য দ্রব্যকে কি বলা, ডেকার্তকে কি বলা হয়? দ্বৈতবাদী। ডেকার্তকে কি বলা হয়? ডেকার্ত দ্রব্যকে ক প্রকার বলেছে? দু প্রকার। কি কি? নিরপেক্ষ, সাপেক্ষ। নিরপেক্ষ কে? আর সাপেক্ষ দু প্রকার। কি কি? জড়, আত্মা বা মন, আর জড়। আর জড়, আত্মা বা মন আর জড়। মনে থাকবে? আবার আচ্ছা, টাচ হয়ে গেছে নাকি? আচ্ছা, ডেকার্ত দ্বৈতবাদী। ডেকার্ত এখানে বলেছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ডেকার্তের মতবাদকে কি বলা হয়? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। বোঝা যাচ্ছে? কিছুই বুঝতে পারলি না। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মানে কি বোঝার চেষ্টা কর, বুঝলে সহজ। আবারও বলছি, এটা ফার্স্ট দিন হচ্ছে, প্রথম দিন ক্লাস করছিস। এই রকম আমি বলতেই থাকবো তোরা শুনতেই থাকবি, মুখস্থ এমনি হয়ে যাবে। তোরা এটা ভাবিস না যে মুখস্থ হবে না, খালি একটু একটু মাথাটা খাটা। এই চ্যাপ্টারটাই এরকম মনে হচ্ছে, বাদ বাকি সব চ্যাপ্টার ইজি। এই চ্যাপ্টারটাই একটু এরকম বলে আমাকে পার্থক্য যখন করবো বুঝতে পেরে যাবি। ভালো করে বোঝ। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এই যে এই কথাটা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মানে কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মানে কি বোঝ। এই কথা শোন। দ্রব্য, দ্রব্য কি বলছে? দুটো দেখ। একটা হচ্ছে দেহ। দেহকে আমরা কি বলছি? জড়। দেহকে, দেহর মধ্যে যদি আত্মা বা মন না থাকে, আত্মা নেই, মরে গেলাম, আত্মা উড়ে চলে গেল, তাহলে দেহটা পড়ে থাকলো কি পদার্থ? ওটা জড় পদার্থ। তাহলে জড় থাকছে তো, জড়। তাহলে আমাদের মধ্যেই দুটো জিনিস আছে, আত্মা বা মনও আমাদের মধ্যে আছে, আর জড়ও আমাদের মধ্যেই আছে। ক্লিয়ার? এইবার ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কি বলছে? তোরা যদি মনে বিরাট দুঃখ পেয়েছিস, ঠিক আছে, তোরা বলেছিস আইফোন কিনে দিতে, বাড়িতে আইফোন কিনে দেয়নি, দিয়ে পড়তে আসতে হয়েছে এদিকে। এইবার পড়তে এসে তোর কি মন একদম খারাপ, মানসিক দিক থেকে তুই বিপর্যস্ত। তাহলে সেখানে দাঁড়িয়ে কি হবে? পড়তে আর আর শরীর কি করবে তোর? এখানে এসে ঝিমিয়ে যাবে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি বলে যাচ্ছি, তোর কিন্তু সেই আইফোনের দিকে নজর। বুঝতে পারছিস কি বললাম? তার মানে কি আছে? বলছে দেহ আর মন দুটো দুজনের ওপর ক্রিয়া করে। একটা ক্রিয়া করলে, আর এবারে আমি দেহের এক্সাম্পল দিচ্ছি। কারুর সাথে রাস্তায় ঝামেলা হয়েছে, মারধর করেছিস, মেরেছিস, হাতে ব্যথা হয়েছে। হাতে ব্যথা হলে কি হবে? মানসিক যন্ত্রণা হবে না? শারীরিকের সাথেও মানসিক, মন খারাপ তোর। কি স্যার? স্যার পায়ে লেগে গেছে, পায়ে ব্যান্ডেজ করেছি স্যার, খুব খারাপ অবস্থা। তার মানে তোর তো মনও খারাপ। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? কিভাবে মন খারাপ হবে? হোলির আগের দিন তোর পায়ে চোট লেগেছে আর তুই বেরোতে পারবি না, তার টাউন হলে কিভাবে যাবি? এইবার আমি তানিশাকেই বলছি, টাউন হলে কি করে যাবে? ও প্ল্যান করে রেখেছে টাউন হলে যাবো, আবির মাখবো, এই করবো, বিরাট মজা করবো। এইবারে কি দাঁড়িয়েছে? এইবার আগের দিনই সিঁড়ি থেকে উঠতে গেছে, মোচড় খেয়েছে পা, আর তাহলে ও কি করে যাবে? এবার কি করে যাবে? শোন, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যখন শারীরিক কোনো আমাদের যন্ত্রণা হয়, তখন আমাদের মানসিক ক্রিয়াও হয়। বুঝতে পেরেছিস কি বললাম? মানসিকভাবেই আমরা বিপর্যস্ত হই। তাহলে এইটাকেই বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। দেহ আর মন সংক্রান্ত যে তত্ত্ব ডেকার্তের, এটাকে কি বলবো আমরা? কথা বলিস না, কি বলবো? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। কি বলবো? মিথস্ক্রিয়াবাদ। তাহলে ডেকার্ত থেকে কি পেলাম ভালো করে বোঝ। ডেকার্ত থেকে কি পেলাম ভালো করে বোঝ। ডেকার্ত কি বলেছে? যা স্বনির্ভর তাই দ্রব্য। যা স্বনির্ভর তাই দ্রব্য হলো ডেকার্ত। ডেকার্ত দ্রব্যকে ক প্রকার বলেছে? দু প্রকার। কি কি? নিরপেক্ষ, সাপেক্ষ। নিরপেক্ষ দ্রব্য কি? ঈশ্বর। সাপেক্ষ দ্রব্য কি?
আত্মা বা মন আর জড় দুটো সাপেক্ষ দ্রব্য। তাহলে দ্রব্য যদি ক প্রকার বলে তাহলে কি বলবো? দু প্রকার। সেই জন্য ডেকার্তকে কি বলেছে? দ্বৈতবাদী। ডেকার্তকে কি বলেছে? দ্বৈতবাদী, মনে থাকবে। আর যদি বলে ডেকার্ত কটা দ্রব্যর কথা বলেছে? তিনটে। এ কথা বলো না, ডেকার্ত কটা দ্রব্যের কথা বলেছে? তিনটে। কি কি? একটা ঈশ্বর, একটা আত্মা বা মন, আর একটা জড়, মনে থাকবে। ডেকার্ত যদি ক প্রকার দ্রব্যের কথা বলে তাহলে কি বলবো? দু প্রকার, একটা নিরপেক্ষ, একটা সাপেক্ষ। নিরপেক্ষ একটা ঈশ্বর, সাপেক্ষ কটা? দুটো, আত্মা বা মন আর জড়, মনে থাকবে। আর ডেকার্তকে কি বলা হয়? এই জন্য দ্বৈতবাদী। আর দেহ মন সংক্রান্ত দ্রব্যের যে কথা বলেছে এটাকে কি বলা হয়? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। তোদের কোশ্চেন আসবে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, দ্রব্য সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কার তত্ত্ব? ডেকার্তের তত্ত্ব, মনে থাকবে। বুঝতে পারছি? ক্লিয়ার হলো? তাহলে এই ধারণা সহজাত। বলছে ডেকার্তের মধ্যে দ্রব্যের ধারণা অভিজ্ঞতাপূর্ব, বুদ্ধিলব্ধ। বুদ্ধির দ্বারা আমরা সব কিছুকে জানতে পারি। ডেকার্তের মতে কি বললাম? ডেকার্ত হচ্ছে বুদ্ধিবাদী। হ্যাঁ, আর এই ধারণা সহজাত। দ্রব্যের ধারণা কি? সহজাত, ভেতর থেকে আসে, সহজাত। আর হচ্ছে এরপরে আচ্ছা, ডেকার্ত হলো আচ্ছা ডেকার্তের ধারণা। এই যে ডেকার্ত ধারণাকে তিনটে ধারণার কথা বলেছে। ডেকার্তের মধ্যে ধারণা হচ্ছে তিন প্রকার। কি কি? আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা, সহজাত ধারণা। আগন্তুক ধারণা কোনগুলো বলে দিলে বুঝতে পেরে যাবি। আগন্তুক ধারণা যেগুলো আমাদের কাছ থেকে আসছে, দেখতে পাচ্ছি আমরা, সেগুলোই যা দেখতে পাচ্ছি সেগুলো তো আমাদের একটা জ্ঞান হচ্ছে। এই তো তোদেরকে দেখতে পাচ্ছি, তোরা আগন্তুক ধারণা, এই ম্যাপ দেখতে পাচ্ছি, বোর্ড দেখতে পাচ্ছি, সব যা দেখতে পাচ্ছি আমরা সেগুলো হচ্ছে বাইরে থেকে যা জ্ঞান আসছে আমাদের, সেগুলো হচ্ছে আগন্তুক ধারণা। ক্লিয়ার? দেখে আমরা যেটা দেখতে পাচ্ছি সরাসরি, আগন্তুক ধারণা। কৃত্রিম ধারণা কি? কৃত্রিম ধারণা মনের মধ্যে গঠিত হয়। বাইরে দেখছি, দেখে এক করে দিলাম। আচ্ছা, আমরা পুকুরে মাছ দেখেছি। আচ্ছা, আবার বাইরে মেয়ে দেখেছিস, সুন্দর সুন্দর রমণীয় দেখেছিস, রাস্তাঘাটে মেয়ে দেখিস, হলো সুন্দর সুন্দর রমণীয় দেখতে পাচ্ছিস। আচ্ছা, এইবারে রাতে গেলি, স্বপ্ন দেখেছিস মৎস্যকন্যা। তাহলে এইবার কি হয়ে গেল? এইবার স্বপ্ন দেখি, স্বপ্নে এসছে মৎস্যকন্যা। তাহলে ওটা কি অরিজিনালি সত্যি হলো? ওইটা হচ্ছে কৃত্রিম ধারণা। ওটাই হচ্ছে কৃত্রিম ধারণা। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছিস কি বললাম? কৃত্রিম ধারণা বুঝতে পেরেছিস? তাহলে আগন্তুক ধারণা কি? যেটা আমরা দেখতে পাচ্ছি। আগন্তুক ধারণা যেটা আমরা, যা বাইরে থেকে যে ধারণা জন্ম হচ্ছে, যেটাই আমরা দেখছি, ধারণা পাচ্ছি। কৃত্রিম ধারণা কি? আমাদের মধ্যে সেই ধারণার কৃত্রিমতা হচ্ছে। ক্লিয়ার? আর সহজাত ধারণা কোনটা? যেটা অন্তর্নিহিত, অন্তর থেকে আসছে, সেই ধারণা যেটা আমাদের মধ্যে পূর্ব থেকেই আছে, সহজাত আছে, আমরা হাঁটতে চলতে পারবো, এটা আমাদের মধ্যে এই ধারণাটা আগে থেকেই আছে, সেই জন্য আমরা হাঁটতে পারছি। বুঝতে পেরেছিস? সহজাত ধারণা যেটা ভেতরেই আছে। ক্লিয়ার? তিনটে ধারণা ডেকার্তের মত হয়ে গেল। কৃত্রিম পক্ষীরাজ ঘোড়া, পক্ষী আর ঘোড়া। পাখিও দেখেছি উড়ে উড়ে যায়, আর ঘোড়া দেখেছি টকবক। এইবারে ঘোড়ার বাগে রাতে গিয়ে স্বপ্ন দিলাম পক্ষীরাজ ঘোড়া করে যাচ্ছি, উড়ে যাচ্ছি। ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে ডেকার্ত হয়ে গেল। ডেকার্ত আমার কমপ্লিট। ডেকার্তের পরে আসবে স্পিনোজা। ডেকার্তের পরে কি আসবে? স্পিনোজা। এবারে ভালো করে শান্ত হয়ে নে। আমাদের আবার প্রথম, সবাই যারা পারিসনি, আমি আবারও বলছি, কারুর যদি এখনও পেটে ব্যথা, হাতে ব্যথা, মাথায় যন্ত্রণা এসব হয়, তাহলে ক্লাস থেকে প্রস্থান করো। এখানে বসে কেউ ডিস্টার্ব করবে না, বলে দিলাম। কিন্তু বারবার আমি একটা জিনিস বলে দিয়েছি, এবারে শোন। আবারও বলছি, দ্রব্যের ইংরেজি প্রতিশব্দ কি? সাবস্টেন্স। সাবস্টেন্সকে ভাঙ, সাবস্টেন্স। সাব কথার অর্থ, স্ট্যান্স কথার অর্থ। তাহলে সাবস্টেন্স কথার অর্থ কি? উৎপত্তিগত অর্থ কি? যা কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান, তাকে আমরা কি বলছি? দ্রব্য কিসের ওপর দণ্ডায়মান হচ্ছে? গুণের নিচে। কার নিচে দণ্ডায়মান হচ্ছে? গুণগুলোর নিচে। সেটাই হচ্ছে দ্রব্য। দ্রব্যের যদি বৈশিষ্ট্য বলতে পারে তাহলে কি বলবো? দ্রব্য হলো গুণের আধার, দ্রব্য হলো
গুণের আধার। আর দ্রব্য কি? অপরিবর্তনীয়। দ্রব্য কি? অপরিবর্তনীয়। এইবারে দ্রব্য থেকে আমরা চলে আয়, দ্রব্য কাদের ধারণা পড়বো আমরা? দ্রব্য সম্পর্কে প্লেটোর ধারণা। দ্রব্য সম্পর্কে প্লেটোর ধারণা কি আছে? প্লেটো কি বলেছে? দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। তাহলে দ্রব্য কাকে বেশি গুরুত্ব দিচ্ছে? সামান্যকে। এবার অ্যারিস্টটল চলে আয়। অ্যারিস্টটল কি বলেছে? না, দ্রব্য সামান্য বিশেষের সমন্বয়। কি? সামান্য বিশেষের সমন্বয়, মানে দুটোই আছে। দ্রব্য সামান্য বিশেষে, সামান্য বিশেষকে ছাড়া চলতে পারবে না, বিশেষ সামান্যকে ছাড়া চলতে পারবে না। ক্লিয়ার? আবার প্লেটো কটা দ্রব্যকে স্বীকার করেছে? দুটো। কি কি? ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষের বিশেষ, ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ দ্রব্য। আর একটা কি বলছে? বুদ্ধিলব্ধ ধারণা জগৎ। দুটো জগৎ। কটা জগতের কথা বলেছে? দুটো জগৎ, দ্রব্য নয়, জগৎ। দুটো জগৎ, দ্বিজাগতিক তত্ত্ব। দুটো জগৎ, ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষের জগৎ, আর একটা বুদ্ধিলব্ধ ধারণা জগৎ। প্লেটো হয়ে গেল। অ্যারিস্টটল কটা জগতের কথা বলেছে? তিনটে। কি কি? ইন্দ্রিয়গ্রাহ্য নিত্য দ্রব্য, একদম অনিত্য দ্রব্য। প্রথমে ইন্দ্রিয়গ্রাহ্য অনিত্য দ্রব্য, সেগুলো কি? সেগুলো এই যে খাতা, পেন, বই, মানুষ, সব। আর একটা কি আছে? ইন্দ্রিয়গ্রাহ্য নিত্য দ্রব্য, সেগুলো কোনগুলো? চাঁদ, সূর্য, এগুলো। আর একটা কি? অতীন্দ্রিয় নিত্য দ্রব্য, সেটাকে ঈশ্বর। হয়ে গেল। অ্যারিস্টটল জেনে গেলাম। অ্যারিস্টটলের পরে আমরা কি আলোচনা করলাম? ডেকার্ত। দ্রব্য সম্পর্কে কজন মতবাদ দিয়েছে? বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদী। দ্রব্য সম্পর্কে কজন মতবাদ দিয়েছে? বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদী। বুদ্ধিবাদী 3 জন, অভিজ্ঞতাবাদী 3 জন। বুদ্ধিবাদী 3 জন কে কে? ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। অভিজ্ঞতাবাদী 3 জন কে কে? লক, বার্কলে, হিউম। এর মধ্যে বুদ্ধিবাদীরা কি বলেছে? দ্রব্য হচ্ছে সত্তাবান, দ্রব্যকে দেখা যায়। অভিজ্ঞতাবাদীরা বলছে না, দ্রব্যকে দেখা যায় না, গুণগুলোকে দেখা যায়। অভিজ্ঞতাবাদীর মধ্যে কে বলেছে যে সত্তাবান দ্রব্য? লক। হয়ে গেল। এইবারে আমরা সিলেবাসে কে আছে? প্রথমে কাকে জানবো? ডেকার্তকে। ডেকার্ত দ্রব্য সম্পর্কে কি বলেছে? দ্রব্য হলো স্বনির্ভর। দ্রব্য হলো স্বনির্ভর, যা স্বনির্ভর তাই হলো দ্রব্য। কে বলেছে? ডেকার্ত। ডেকার্ত দ্রব্যকে ক প্রকার বলেছে? 2 প্রকার। রিমাইন্ড করার চেষ্টা কর। 2 প্রকার। কি কি? নিরপেক্ষ, সাপেক্ষ। নিরপেক্ষ দ্রব্য কে? ঈশ্বর। আর সাপেক্ষ দ্রব্য দুটো। কে কে? আত্মা বা মন, আর একটা দেহ বা জড়। আত্মা বা মন বা জড়। ক্লিয়ার? আর ডেকার্তকে, ডেকার্ত 2 প্রকার দ্রব্যের কথা বলেছে, সেই জন্য ডেকার্তের মতবাদকে কি বলা হয়? ডেকার্তকে কি বলা হয়? দ্বৈতবাদী। ডেকার্তকে কি বলা হয়? দ্বৈতবাদী। আর ডেকার্তের মতবাদকে কি বলা হয়? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কি বলা হয়? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। কি জন্য? দেহ ও মন একে অপরকে কেন্দ্র করে আছে। শরীরে যদি ব্যথা হয় তাহলে মনেরও ব্যথা হবে, মানসিক দিক থেকেও বিপর্যস্ত হবি। আর মানসিক দিক থেকে বিপর্যস্ত থাকলে তাহলে শরীরও চলবে না, কাজ করার ক্ষমতাও কমে যাবে। বুঝতে পেরেছিস কি বললাম? আবার ডেকার্ত দ্রব্যকে কটা ধারণা জগৎকে 3 ভাগে ভাগ করেছে। ধারণা জগৎকে 3 ভাগে ভাগ করেছে। কি কি ধারণা? আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা আর সহজাত ধারণা। আগন্তুক ধারণা কোনগুলো? যেগুলো বাইরে থেকে আসছে, আমরা যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আগন্তুক ধারণা। ক্লিয়ার? জগতে যা কিছু দেখতে পাচ্ছি আগন্তুক ধারণা। কৃত্রিম ধারণা কোনগুলো? ওই দেখেই আমরা নিজের মনের মধ্যে একটা কৃত্রিম জগৎ তৈরি করছি, সেটা হচ্ছে কৃত্রিম ধারণা। যেমন মৎস্যকন্যা, পক্ষীরাজ, ঘোড়া, এইগুলো। আর 3 হচ্ছে সহজাত ধারণা, যেগুলো আমাদের ভেতরেই আছে, যেটা সহজাত, যেটা জন্ম থেকেই আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে সহজাত ধারণা। ক্লিয়ার? যেমন কি বললাম? হাঁটতে পারা, হাঁটতে আমরা পারবোই। কেউ কথা বলতে পারা, এগুলো সহজাত ধারণা আমাদের মধ্যেই রয়েছে। ক্লিয়ার? বুঝতে পারলি? ডেকার্ত তাহলে অসুবিধা আছে? ডেকার্ত নিয়ে প্রবলেম আছে? তোদের কি মনে হচ্ছে যে এই কোশ্চেনগুলো আসলে পারবি? আমি যেগুলো বলছি সেগুলো আসলে পারবি মনে হচ্ছে তো? ডেকার্ত ভালো করে বুঝেছিস? আচ্ছা, ডেকার্তের পরে আয় স্পিনোজা। আচ্ছা, ডেকার্তের গ্রন্থটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফিলোসফি, ঠিক আছে? আচ্ছা, ডেকার্তের পরে আছে স্পিনোজা। ডেকার্তের পরে ডেকার্তের গ্রন্থটার নাম কি? প্রিন্সিপাল অফ ফিলোসফি। অ্যারিস্টটলের লেখা গ্রন্থটার নাম কি? ক্যাটাগরাইজ আর মেটাফিজিক্স। ক্যাটাগরাইজ আর মেটাফিজিক্স। তেমনি স্পিনোজার লেখা গ্রন্থটার নাম হচ্ছে এথিক্স। স্পিনোজার লেখা গ্রন্থটার নাম কি? এথিক্স। এথিক্স গ্রন্থে স্পিনোজা কি বলেছে? দেখ, স্পিনোজা ওই ডেকার্তের সাথে সাথে যাব। ডেকার্ত কি বলেছে? যা স্বনির্ভর তাই দ্রব্য। স্পিনোজা কি বলছে? স্পিনোজা বলছে দেখ, যা স্বনির্ভর ও স্ববেদ্য
দেখ যা স্বনির্ভর একটা কথা অ্যাড করেছে খালি, স্ববেদ্য। স্ববেদ্য মানে কি? স্ববেদ্য মানে কারুর ওপর যাকে নিজেকেই নিজে চিনতে পারে, যাকে চেনার জন্য অন্য কোনো কিছুর ওপর ভরসা করতে হয় না, নিজেই নিজেকে জানতে পারে, যে সে হচ্ছে স্ববেদ্য, নিজেই নিজেকে জানতে পারে, সেটাই হচ্ছে স্ববেদ্য। বুঝে নে, স্বনির্ভর নিজেই নিজেকে কি স্বনির্ভর, কারোর উপর নির্ভরশীল নয়। আর একটা কি স্ববেদ্য মানে কি, যে নিজেই নিজেকে জানতে পারে, সেটা হচ্ছে স্ববেদ্য। বুঝতে পেরেছিস কি বললাম? এইবারে কি বলেছে দেখ, দেখি। দ্রব্য হলো তাই যা স্বনির্ভর ও স্ববেদ্য। স্বনির্ভর যা অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, স্বনির্ভর তো আগেই জেনে গেছি, ডেকার্ট বলেছিল। আর স্ববেদ্য ও একটা এক্সট্রা কথা অ্যাড করেছে, স্ববেদ্য, মনে থাকবে। স্ববেদ্য মানে কি, যাকে বোঝার জন্য অন্য কোনো কিছু বস্তুর সাহায্যের দরকার হয় না, যাকে জানার জন্য অন্য কোনো কিছুর দরকার পড়ে না, নিজের দ্বারাই যাকে বোঝা যায়, সেটাই হচ্ছে স্ববেদ্য। ক্লিয়ার? তাহলে মনে থাকবে। আবার বল, ডেকার্তের সাথে স্পিনোজা। দেখ ডেকার্ত কি বলেছে, ডেকার্ত হচ্ছে যা স্বনির্ভর তাই দ্রব্য, আর এ কি করেছে, একটা কথা অ্যাড করেছে, স্বনির্ভর এবং স্ববেদ্য, মনে থাকবে। এইবারে চলায়, এইবারে দ্রব্য। স্পিনোজা, স্পিনোজা হলো একজন অদ্বৈতবাদী। কারণ কি, স্পিনোজা ডেকার্ত কটা দ্রব্য, ক প্রকার দ্রব্যের কথা বলেছে, ডেকার্ত ক প্রকার দ্রব্যের কথা বলেছে, কি কি? নিরপেক্ষ, সাপেক্ষ, তাই ওকে কি বলা হয়, দ্বৈতবাদী। স্পিনোজা একটাই দ্রব্যকে স্বীকার করেছে, সেটা হচ্ছে ঈশ্বর, সেটা হচ্ছে কে, ঈশ্বর। স্পিনোজা একটাই, ওই জন্য ওর মতবাদকে বলা হয় সর্বেশ্বরবাদী, একেশ্বরবাদী, মানে ঈশ্বরকেই, বুঝতে পেরেছি, সর্বেশ্বরবাদী। তাহলে স্পিনোজা কি বলছে, ঈশ্বরকেই শুধু দ্রব্য বলে, মানে স্পিনোজার মধ্যে দ্রব্য একটাই, সে হলো কি, ঈশ্বর। তাই স্পিনোজার এই কোটেশনটা মনে রাখবি, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, ঠিক আছে? তাই এই যে একটার কথা বলেছে, তাই স্পিনোজার মতবাদকে কি বলা হয়, অদ্বৈতবাদী। স্পিনোজার মতবাদকে কি বলা হয়, আমরা সবসময় ডিফারেন্স, পার্থক্য করে করে পড়বো। ডেকার্তের সাথে স্পিনোজা, স্পিনোজার সাথে লাইবনিজ, তাহলে সব মুখস্থ থাকবে, মনে থাকবে। তাহলে স্পিনোজা, ডেকার্ত কি বলছে, যা স্বনির্ভর তাই দ্রব্য, তাই। আর স্পিনোজা কি বলো, যা স্বনির্ভর এবং স্ববেদ্য। আচ্ছা, ডেকার্তকে কি বলে, দ্বৈতবাদী। দু প্রকার দ্রব্যের কথা বলে, একটা নিরপেক্ষ, সাপেক্ষ। স্পিনোজা বলছে না, এক প্রকার দ্রব্য, সেটা হচ্ছে কে, ঈশ্বর। তাই ডেকার্তকে বলা হয় দ্বৈতবাদী, তাহলে স্পিনোজাকে বলা হয় অদ্বৈতবাদী। স্পিনোজাকে কি বলা হয়, কোনো সাউন্ড পাচ্ছি না কিন্তু, স্পিনোজাকে কি বলা হয়, অদ্বৈতবাদী। তোরা ভাবছি সাউন্ড করলে অটোমেটিক কোশ্চেন আসবে, তো মাল্টিপল চয়েস, তো ওই অদ্বৈতবাদী স্পিনোজার সাথে এমনি জুড়ে যাবে। বুঝতে পেরেছিস কি বললাম? আমি এমনি এমনি বলতে বলছি না তোদেরকে। আচ্ছা, তাহলে স্পিনোজা একজন অদ্বৈতবাদী, তাকে একেশ্বরবাদী, সর্বস্বরবাদী বলা হয়, কারণ ঈশ্বরই, স্পিনোজা মানে ঈশ্বর, ঈশ্বর নিয়ে কোনো কথা বলে কি লিখবি, স্পিনোজা। আচ্ছা, তার বিখ্যাত সমীকরণ দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, ভিভিআই, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে স্পিনোজার সাথে এটা ভিভিআই, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, অর্থাৎ ঈশ্বরই সব, আর সব কিছুর মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বরই সব, সব কিছুর মধ্যেই ঈশ্বর আছে, মনে থাকবে কথাটা কি বললাম? ক্লিয়ার? এবার স্পিনোজা অসংখ্য গুণের মধ্যে দুটি গুণ কে কে বলেছে, আত্মা বা জড়, আত্মা বা মন বা জড়কে কি বলেছে, গুণ, অসংখ্য গুণের মধ্যে দুটো গুণ। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে স্পিনোজা হলো, স্পিনোজা নিয়ে আর অসুবিধা আছে। আর স্পিনোজা কি বলেছে, স্পিনোজা, স্পিনোজার মতে জগৎ দুটো, জগৎ দুটো, সবাই দেখ জগৎ সম্পর্কে বলেছে। স্পিনোজা কি বলেছে, ব্যক্ত প্রকৃতি বা সৃষ্টি প্রকৃতি, আর একটা হচ্ছে স্রষ্টা প্রকৃতি বা হেতু প্রকৃতি। স্রষ্টা প্রকৃতি কি, ন্যাচুরা ন্যাচুরান্স, ন্যাচুরা ন্যাচুরান্স মানে স্রষ্টা প্রকৃতি, যে সৃষ্টি করে, আমাদের সৃষ্টি করেছে কে, ঈশ্বর। তাহলে ঈশ্বর হচ্ছে এই। আচ্ছা, দেখ যেগুলো সূর্য আলো দিচ্ছে কে, সূর্য, এইগুলো হচ্ছে সৃষ্ট প্রকৃতি, যারা সৃষ্টি করে, ন্যাচুরা ন্যাচুরান্স। আর সৃষ্টি প্রকৃতি বাদ বাকি সব কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু দেখতে পাচ্ছি সব সৃষ্টি প্রকৃতি। ক্লিয়ার হচ্ছে, ন্যাচুরা ন্যাচুরাটা। তাহলে স্পিনোজার এই বক্তব্যটা, তোদের এই লাইনগুলো মনে রাখবি, তাহলেই হবে, কারণ তোর তো মাল্টিপল চয়েস আসবে। ন্যাচুরা ন্যাচুরাটা, ন্যাচুরা ন্যাচুরান্স, কার বক্তব্য এইগুলো, এইগুলো স্পিনোজা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, হয়ে গেল। আর স্পিনোজা দেহ মনের সম্বন্ধ, দেহ মনের যে সম্বন্ধ, তার মতবাদটার নাম কি, সমান্তরালবাদ। স্পিনোজার মতবাদ কি, সমান্তরালবাদ। আর ডেকার্তের দেহ মন সংক্রান্ত মতবাদ কি, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ,
মনে থাকবে। আর লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, কি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, এইভাবে মনে রাখবো আমরা। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এরপরে চলে আয় লাস্ট আমাদের হচ্ছে জার্মান দার্শনিক লাইবনিজ। লাইবনিজ কি বলেছে? লাইবনিজ বলেছে, দেখ লাইবনিজের গ্রন্থটার নাম কি? মোনাডোলজি, মোনাডার্লিং আছে না, এই সেই ভিলেনটার ডায়লগ আছে না। তাহলে লাইবনিজের বক্তব্য কি, বইটার নাম কি? মোনাডোলজি। আর লাইবনিজ কি নিয়ে কথা বলেছে? মনাড। কি নিয়ে কথা বলেছে? মনাড, চিৎ পরমাণু, চিদনু, এইসব নিয়ে কথা বলেছে। এইবারে ভাব, ডেকার্ট দ্রব্যকে কয় প্রকার বলেছে? 2 প্রকার। ডেকার্টকে কি বলা হয়? দ্বৈতবাদী। স্পিনোজা দ্রব্যকে কয় প্রকার বলেছে? একটাই দ্রব্য, কে? ঈশ্বর। তাই স্পিনোজাকে কি বলা হয়? অদ্বৈতবাদী। আর লাইবনিজ বলেছে দ্রব্য অসংখ্য, তাই লাইবনিজকে কি বলবো? বহুত্ববাদী। কি বলবো? বহুত্ববাদী। বুঝতে পারছিস? অসুবিধা হবে? ক্লিয়ার হচ্ছে? তাহলে ডেকার্ট হচ্ছে দ্বৈতবাদী, স্পিনোজা অদ্বৈতবাদী, আর লাইবনিজ বহুত্ববাদী। ডেকার্ট কটা দ্রব্যের কথা বলেছে? 2 প্রকার। স্পিনোজা একটাই। আর লাইবনিজ কি বলেছে? দ্রব্য হচ্ছে অসংখ্য। আর দ্রব্য অসংখ্য বলেছে মানে দ্রব্যের বর্ণনা করতে গিয়ে মনাডের কথা বলেছে। এইবারে দ্রব্যের যে ডেকার্ট কি বলেছে? দ্রব্য হলো স্বনির্ভর। স্পিনোজা কি বলেছে? স্পিনোজা বলছে দ্রব্য স্বনির্ভর এবং সবেদ্য। আর বলছে লাইবনিজ বলছে দ্রব্য হচ্ছে স্বনির্ভর এবং সবেদ্য, সব ঠিক আছে, স্বয়ং সক্রিয়। কি বলছে? স্বয়ং সক্রিয়, নিজেই নিজে ক্রিয়া করতে পারে। স্বয়ং সক্রিয় ও নিরংশ। স্বয়ং সক্রিয় ও নিরংশ মানে নিজেই নিজে ক্রিয়া করতে পারে। বুঝতে পেরেছিস? নিজেই নিজে যে ক্রিয়া করতে পারে, স্বয়ং সক্রিয়, স্বয়ংক্রিয়। তাহলে এই 3টে মতবাদ আলাদা করতে পারবি? ডেকার্ট কি বলেছে? যা স্বনির্ভর তাই দ্রব্য। আচ্ছা, স্পিনোজা কি বললো? স্বনির্ভর ও সবেদ্য, নিজেই নিজেকে জানতে পারে। আর বলছে কি? স্বনির্ভর ও স্বয়ং সক্রিয়, নিজেই নিজে ক্রিয়া করে। আর নিরংশ, যাকে আলাদা করে অংশ করা যায় না, ভাঙা যায় না। এই জন্য আর একটা দ্রব্য সম্পর্কে মোনাডোলজি গ্রন্থে, এই দেখ নিরংশ, বুঝতে পেরেছিস? এই দেখ মোনাডোলজি গ্রন্থে দ্রব্যের 2টি লক্ষণ দিয়েছে। দ্রব্য হলো স্বয়ংক্রিয় সক্রিয়, আর দ্রব্য হলো নিরংশ। বুঝতে পেরেছিস? তারপরে হচ্ছে দ্রব্যের সম্পূর্ণ সংজ্ঞাটি, দ্রব্য হলো তাই যা নিরংশ। লাইবনিজে স্বয়ংক্রিয় নিরংশ দ্রব্য বলতে মনাডকে বুঝিয়েছে। আচ্ছা, মনাড জিনিসটা কি? মনাড বলতে বলছে চিৎ পরমাণু বা চিদনু। আচ্ছা, ভালো করে বোঝ। এই পেনটাকে যদি ভাঙতে থাকি, ভাঙতে এমন একটা পর্যায়ে যাবে যাকে আর ভাঙা যাবে না। সেটা একটা নিডেড, একটা লোহার বল দেখবি যেগুলো জ্যাভলিং থ্রো করে, বা জ্যাভলিং না, কি পুষ্পাস, ওই যে থ্রো করে লোহার বল। আচ্ছা, শর্টপট, থ্যাংক ইউ। হ্যাঁ, তোদের হ্যাঁ পুষ্পাস না, ভুল বলিস না, ঠিক আছে। কি বলে? শর্টপট। ওই যে লোহার বলটাকে ছোড়ে, বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে গিয়ে কি হচ্ছে? শোন না কথাটা, তোরা এক্সাম্পল দিকে যাচ্ছিস। তাহলে লোহার বল, ওটা ওটা নিরেট, তো সত্য, ওটাকে তো আর ভাঙা যাবে না, ভাঙা যায় না। দ্রব্যকে ভাঙতে একটা শেষ কণায় পরিণত হয়, সেটাকেই বলা হচ্ছে মনাড বা চিৎ পরমাণু বা চিদনু। কথাগুলো মনে নেয়, মনাড বা চিৎ পরমাণু বা চিদনু। মনাড, চিৎ পরমাণু বা চিদনু মানে তাকে আর ভাঙতে পারবো না, সেটা নিরেট, নিশ্ছিদ্র। সেটা কি? তার কোনো ছিদ্র নেই, তাকে ছিদ্র করা যাবে না। আর গবাক্ষহীন, কি বলবো? গবাক্ষহীন মানে কি? কোনো জানালা নেই, একটা রুম, তার মধ্যে কোনো জানালা নেই, সেটাকে বলা হচ্ছে গবাক্ষহীন। তাহলে এগুলো মনাডের বৈশিষ্ট্য। এগুলো কিসের বৈশিষ্ট্য? মনাডের বৈশিষ্ট্য। তাহলে মনাড কথাটা যখনই আসবে, সেটা কি অপশন নেব? লাইবনিজ দ্রব্য সম্পর্কে কার কথা বলেছে? মনাডের কথা বলেছে। দ্রব্য সম্বন্ধে কার কথা বলেছে? মনাড, চিৎ পরমাণু। মনাড, চিৎ পরমাণু বা চিদনু। বুঝতে পেরেছিস? মানে একবারে পদার্থের, দ্রব্যের যে ক্ষুদ্রতম কণা, সেটা হচ্ছে একবারে কি? নিডেড। তাকে আর কি করতে পারবো না? ছিদ্র করা যাবে না, তার কোনো ফাঁক ফোকর নেই, ফাঁপাও হবে না, নিডেড একদম। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এরকম দ্রব্য কত? দ্রব্য হচ্ছে অসংখ্য। দ্রব্য কত? দ্রব্য হচ্ছে অসংখ্য। তাহলে লাইবনিজের বুঝতে পারলি? লাইবনিজকে কি বলা হয়? বহুত্ববাদী। লাইবনিজকে কি বলা হয়? বহুত্ববাদী। এই দেখ,
দ্রব্যরূপে চিদনু বৈশিষ্ট্য বা মনাডের বৈশিষ্ট্য। মনাডের বৈশিষ্ট্য দেখ, মনাড চিদনু বিশ্ব প্রকৃতির মূল কারণ। এগুলো সরল অবিভাজ্য, যাকে ভাঙা যাবে না। অজড়াত্মক, দ্রব্য বিস্তৃতিহীন। আচ্ছা, এগুলো নিত্য ও শাশ্বত। নিত্য, নিত্য মানে কি বলেছি? নিত্য মানে, নিত্য মানে কি? নিত্য মানে যার উৎপত্তিও নেই, বিনাশও নেই। যার উৎপত্তিও নেই, বিনাশও নেই। আচ্ছা, ও শাশ্বত। আচ্ছা, অপরিণামী, অনন্ত শক্তি সম্পন্ন। আচ্ছা, এগুলো গবাক্ষহীন। এই যে গবাক্ষহীন বা নিশ্ছিদ্র, গবাক্ষহীন এই কথাটা কিন্তু আসে। গবাক্ষহীন, ভিভিআই ইম্পর্টেন্ট। এটা এটা দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ এই যে গবাক্ষহীন বা নিশ্ছিদ্র, ভিভিআই মনে থাকে জানো। নিশ্ছিদ্র মানে কি? কোনো ছিদ্র নেই, মনাডের মধ্যে কোনো ছিদ্র পাবি না। এগুলো আধ্যাত্মিক দ্রব্য। ক্লিয়ার? এগুলি সংখ্যায় বহু, তাই এদের বহুত্ববাদী বলা হয়। তাই কি বলা হয়? এদের বহুত্ববাদী। ডেকার্ট, এই লাইবনিজকে কি বলা হয়? বহুত্ববাদী। মনে থাকবে, মনাডগুলি স্বয়ংসম্পূর্ণ। আচ্ছা, হয়ে গেল। তাহলে মনাড, এইবারে লাস্ট যে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা। লাইবনিজ দেখ, মানুষ চার ভাগের তিন ভাগ ক্রিয়ার, পশুর ক্রিয়ার সমতুল্য লাইবনিজ। আচ্ছা, বহুত্ববাদী দার্শনিক লাইবনিজ বহুত্ববাদী। আচ্ছা, মানুষের চার ভাগের তিন ভাগ ক্রিয়ার পশুর ক্রিয়ার সমতুল্য। মানে ভালো করে বোঝ, চার ভাগ, মানুষের চার ভাগের তিন ভাগ, তিন ভাগের বাদ দিয়ে যেটা আছে সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে কি আছে? মনুষ্যত্ব আছে। মানুষের মধ্যে চিন্তা ভাবনা করার শক্তি আছে, যেটা পশুর মধ্যে নেই। বুঝতে পারছিস কি বললাম? দ্বিতীয় বলছে এটা বহুত্ববাদী দার্শনিক হচ্ছে লাইবনিজ। আর সর্বপ্রাণবাদ বা সর্বপ্রাণময়বাদে বিশ্বাসী লাইবনিজ। আর দেহমন সম্পর্কিত পূর্ব স্থাপিত বা পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ লাইবনিজ। এই দেখ, ভালো করে বোঝ, লাইবনিজের দেহমন সম্পর্কিত তত্ত্বকে কি বলবো? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এবারে আবার কোশ্চেন দেখ, ডেকার্তের দেহমন সম্পর্কিত যে তত্ত্ব, তাকে কি বলবো? কি আনসার দিতে পারবি? ডেকার্তের দেহমন সম্পর্কিত যে তত্ত্ব, সেটাকে কি বলছি আমরা? হ্যাঁ বলো। ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। দেহমন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। আচ্ছা, লাইবনিজের দেহমন সম্পর্কিত তত্ত্বকে কি বলা হচ্ছে? সমান্তরালবাদ। আর এই লাইবনিজের না, স্পিনোজার সমান্তরালবাদ, আর লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। এবার আমরা আবার প্রথম থেকে, এটা লাস্ট বার আজকে যা পড়লাম, আজকে একবার রিমাইন্ড করব। লাস্ট ভালো করে সবাই বলবি, আনসার দিবি, সবাই আনসার দিবি। প্রথম, দ্রব্যের ইংরেজি প্রতিশব্দ কি? সাব কথার অর্থ কি? স্ট্যান্স কথার অর্থ? সাবস্টেন্স কথার উৎপত্তিগত অর্থ? যা কোনো কিছু নিম্নে দণ্ডায়মান, সেটাই হলো দ্রব্য। কোনো কিছু নিম্নে দণ্ডায়মান কার নিচে অবস্থান করছে? গুণের নিচে। এবার দ্রব্যের বৈশিষ্ট্য কি? দ্রব্য হলো গুণের আধার। আর দ্রব্য কি? দ্রব্য হচ্ছে অপরিবর্তনীয়। দ্রব্য হচ্ছে অপরিবর্তনীয়। কোনগুলো পরিবর্তন হয়? গুণগুলো। ঠিক আছে, এরপরে চলে হয় প্লেটোর মতবাদ। প্লেটো কি বলছে? দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। দ্রব্য ও সামান্য এক ও অভিন্ন। কে বলছে? প্লেটো দুটো জগতের কথা বলেছে, দ্বিজাগতিক তত্ত্ব দিয়েছে। কি কি জগৎ? একটা, প্লেটো দুটো জগৎ, একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষের জগৎ, আর একটা বুদ্ধিলব্ধ ধারণার জগৎ। আচ্ছা, প্লেটোর পরে অ্যারিস্টটল কি বলেছে? দ্রব্য সামান্য বিশেষের সমন্বয়। অ্যারিস্টটল দ্রব্যের ধারণা কটা? অ্যারিস্টটল জগৎ কটা বলেছে? ইন্দ্রিয় গ্রাহ্য অনিত্য দ্রব্য, মানে দ্রব্যের কটা দ্রব্যের কথা বলেছে? ইন্দ্রিয় গ্রাহ্য অনিত্য দ্রব্য, আর ইন্দ্রিয় গ্রাহ্য নিত্য দ্রব্য। অনিত্য দ্রব্য কোনগুলো? অনিত্য দ্রব্য যেগুলো আমরা দেখতে পাচ্ছি সব অনিত্য দ্রব্য, যার উৎসব আছে আবার বিনাশও আছে। ঠিক আছে, উৎপত্তি বিনাশ দুটোই আছে। আর ইন্দ্রিয় গ্রাহ্য অনিত্য দ্রব্য, যেগুলো উৎস বিনাশ নেই, চন্দ্র সূর্য এগুলো। আর আরেকটা হচ্ছে অতীন্দ্রিয় নিত্য দ্রব্য, সেটাকে অতীন্দ্রিয় নিত্য দ্রব্য, সেটাকে ঈশ্বর। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ,
অনিত্য দ্রব্যের উৎসব আছে, বিনাশ আছে, সেটা হচ্ছে প্রথমটা। ইন্দ্রিয় গ্রাহ্য অনিত্য দ্রব্য, 2 ইন্দ্রিয় গ্রাহ্য নিত্য দ্রব্য, আরেকটা 3 ইন্দ্রিয় গ্রাহ্য এই অতীন্দ্রিয় নিত্য দ্রব্য, অতীন্দ্রিয় নিত্য দ্রব্য। ক্লিয়ার? ঠিক আছে, ভুল বেরিয়েছে হয়তো। ঠিক আছে, আচ্ছা থাক। এরপরে শোনো, এরপরে দাঁড়িয়ে কি বললাম, এটা অ্যারিস্টটলের কথা বললাম। অ্যারিস্টটলের পরে চলে এসো, অ্যারিস্টটলের পরে বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদ। বুদ্ধিবাদ আজকে সিলেবাসে আমাদের কি হয়েছে, বুদ্ধিবাদী কে কে, 3 জন, কে কে, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। অভিজ্ঞতাবাদী কে, লক, বার্কলে, হিউম, এটা পরের দিন পড়বো। এবারে ডেকার্ট, ডেকার্ট কি বলেছে, যা স্বনির্ভর তাই দ্রব্য। ডেকার্টের মধ্যে দ্রব্য ক প্রকার, 2 প্রকার। কি কি, 1 নিরপেক্ষ দ্রব্য, 2 সাপেক্ষ দ্রব্য। সবার সাউন্ড আমি যেন পাই। 1 নিরপেক্ষ দ্রব্য, 2 সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্যকে ঈশ্বর, সাপেক্ষ দ্রব্য আত্মা বা মন, আর 2 জড়। এবার যদি বলে দ্রব্য কটি, ডেকার্টের মধ্যে 3টি। কে কে, ঈশ্বর, আত্মা বা মন আর জড়। ডেকার্টকে কি বলা হয়, দ্বৈতবাদী। ডেকার্টকে এই জন্য কি বলা হয়, দ্বৈতবাদী। ঠিক আছে, ডেকার্টের ধারণা জগৎ কটি, 3টি। আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা আর সহজাত ধারণা। ঠিক আছে, এইবার চলে আয় ডেকার্টের পরে আয় কি, লাইবনিজ, এই স্পিনোজা। স্পিনোজা ডেকার্টের লেখা গ্রন্থটার নাম কি, প্রিন্সিপাল অফ ফিলোসফি, প্রিন্সিপাল অফ ফিলোসফি। আচ্ছা, লাইবনিজের এই স্পিনোজার লেখা গ্রন্থটার নাম কি, এথিক্স। স্পিনোজার লেখা গ্রন্থের নাম কি, এথিক্স। স্পিনোজা কটা দ্রব্যকে স্বীকার করেছে, একটাই, সেটাকে তাই স্পিনোজাকে কি বাদী বলা হয়, অদ্বৈতবাদী, অদ্বৈতবাদী। ঠিক আছে, ডেকার্ট দ্বৈতবাদী, স্পিনোজা অদ্বৈতবাদী, মনে থাকবে। ক্লিয়ার? এইবারে চলায় স্পিনোজার মেন বক্তব্য কি, স্পিনোজার মেন বক্তব্য হচ্ছে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, টেস্ট পেপারে বহুবার এসছে। বুঝতে পেরেছিস কি বললাম? স্পিনোজাকে সর্বেশ্বরবাদী বলা হয়, একেশ্বরবাদী বলা হয়। মানে ঈশ্বর নিয়ে কোনো কিছু বললে কে বলবে, স্পিনোজা। বুঝতে পেরেছিস কি বললাম? স্পিনোজার দেহ মন সংক্রান্ত যে তত্ত্ব তাকে কি বলা হয়, সমান্তরালবাদ। ডেকার্টের দেহ মন সংক্রান্ত তত্ত্বকে কি বলা হয়, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, মনে রাখবে কি বললাম, বা মিথস্ক্রিয়াবাদ। আর স্পিনোজার মতবাদকে কি বলা হয়, সমান্তরালবাদ। আর দেহ মন সংক্রান্ত লাইবনিজের মতবাদকে কি বলা হয়, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। কি, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, মনে থাকবে। ক্লিয়ার হচ্ছে? এবার লাইবনিজের কথা বলতে হলে লাইবনিজ কি বলেছে, দ্রব্য হলো স্বনির্ভর এবং স্বয়ং সক্রিয়। কি, স্বয়ং সক্রিয় ও নিরংশ, ও নিরংশ। দ্রব্য মানেই মনাডের কথা বলেছে, দ্রব্য মানেই মনাড বা চিৎ পরমাণু বা চিদনুর কথা বলেছে। ঠিক আছে, তাহলে দ্রব্য বুঝতে পেরেছিস কি বললাম? দ্রব্য মনাড, মনাড মানে কি বলছে, নিশ্ছিদ্র, গবাক্ষহীন, যেটা নিরেট, তাকে আর ছিদ্র করা যাবে না, তাকে অবিভাজ্য, ভাঙাও যাবে না কোনোভাবে। বুঝতে পেরেছিস? বিনষ্টও করা যাবে না, নষ্টও করা যাবে না। এটা হচ্ছে মনাডের বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে দ্রব্য সম্পর্কে এই মতবাদ, তাহলে 3 জনের মতবাদ আজকে বললাম। কি কি, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। মনে থাকবে কথাটা কি বললাম?